বগুড়ায় দিন দিন বেড়েই চলেছে মাদকাসক্তের সংখ্যা। এদের মধ্যে 15 থেকে 25 বছর বয়সী কিশোর ও তরুণরাই বেশি আসক্ত। পাশাপাশি নারী ও পথশিশুরাও আসক্ত হচ্ছে ভয়াল মাদকে। কৌতূহল, বন্ধুদের প্ররোচনা, পারিবারিক কিংবা মানসিক সংকট সহ নানা কারণে মাদকে জড়িয়ে পড়ছেন অনেকে। ফলে বাড়ছে উদ্বেগ, প্রশ্ন উঠছে কেন মাদকের দিকে ঝুঁকছে তরুণ সমাজ। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের রিপোর্ট, জানাচ্ছেন শবনম অবনী। যে বয়সে হাতে থাকার কথা বই, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বা কাজের সরঞ্জাম, সে বয়সে তরুণদের হাতে উঠছে মাদক। দুচোখে বিশ্বজয়ের স্বপ্ন দেখার পরিবর্তে চোখ জুড়ে নেশার ঘোর। বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে নিয়মিতই উদ্ধার হচ্ছে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। স্থানীয়দের অভিযোগ, কিছু এলাকায় কিশোর তরুণদের আড্ডাকে কেন্দ্র করে মাদকের বিস্তার ঘটছে। জেলায় মাদক সেবনে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বগুড়ার সদর, শিবগঞ্জ, আদমদিঘি ও শেরপুর উপজেলা। চিকিৎসা করে যাওয়ার পর এরা প্রথম যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। এদের প্রতি আমাদের বা সমাজের সবার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে। সমাজের এক শ্রেণীর মানুষ তাদেরকে ঘৃণা ও তিরস্কার করে। আসুন আমরা সবাই মিলে তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনি। অনুসন্ধানে জানা যায়, তরুণরা বেকারত্ব, পারিবারিক কলহ, বন্ধুদের নেতিবাচক প্রভাব, মানসিক বিষণ্ণতা, কৌতূহলের প্রভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যখন একজন ছেলে হতাশাগ্রস্ত মতো থাকছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তখন সে মানসিক প্রশান্তির জন্য মাদক সেবন গ্রহণ করছে। সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে খেয়াল করতে হবে। পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি, বিশেষ করে সমাজে যারা পরিচালনা করে দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকে এগিয়ে আসতে হবে। সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপকের মতে, তরুণদেরকে মাদকাসক্তির প্রভাব থেকে রক্ষা ও স্বাভাবিক জীবনে ফেরাতে তাদের পাশে দাঁড়াতে হবে। পরিবারে ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেন কিশোর কিশোরীরা তাদের মতামত, হতাশা, সুখ দুঃখ এগুলো প্রকাশ করতে পারে। গোপন করা যাবে না, গোপন না করে চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের জন্য তাদের এই সুযোগটা সৃষ্টি করে দেবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার তথ্যমতে জেলায় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র রয়েছে 19টি। এখান থেকে অনেকেই চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে প্রায় 5 শতাধিক। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারও মাদকের বিরুদ্ধে সচেতন, তারা জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেটি বাস্তবায়নে সামাজিকভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশ্লেষকরা মনে করেন, মাদকের প্রভাব থেকে তরুণ সমাজকে দূরে রাখতে প্রয়োজন পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগ। শবনম অবনী, মাই টিভি। সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি 4তলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এ সময় বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা 7টার পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকাধীন এই 4তলা ভবন ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। অভিযানে সাভার মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও অংশ নেন। অভিযানে অংশ নেওয়া সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার করা বিস্ফোরকগুলো সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিশেষ ব্যবস্থায় নিয়ে গেছে। জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়তপুর থানা পুলিশ এবং থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয় এবং এই বাড়িতে সেই গত 1 তারিখে ভাড়া নেয়। ভাড়া নিয়ে এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। ফেনীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্না থেকে শুরু করে হোটেল, ব্যবসা ও সিএনজি চালিত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করছেন সিএনজি অটোরিকশা চালকরা।
প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফেনী শহরের বিভিন্ন সিএনজি স্টেশনে এমনই চিত্র দেখা গেছে। কেউ 2 দিন, কেউ 3 দিন ধরে অপেক্ষায়, আবার অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ফিরছেন খালি হাতে। এতে আয় রোজগার বন্ধ হওয়ার শঙ্কায় দিশেহারা শ্রমজীবী মানুষ। গ্যাস পাম্প বসে রয়েছে, আমাদের পাম্পে কোনো গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই। গাড়িতে ঘুমাছিলাম সারা রাত, সকালে গ্যাস সময় আসায়, কালকে রাতও পাই না, সকালেও পাই না। শুধু সিএনজি চালকরাই নন, গ্যাস সংকটে ভোগান্তিতে আবাসিক গ্রাহক ও হোটেল ব্যবসায়ীরাও। চুলায় আগুন না জ্বলায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না ও হোটেল পরিচালনা। আজ 3 দিনে পাম্পে পৌঁছে দিয়েছি, গ্যাস নাই। পাম্পে 3 কিলোমিটার 4 কিলোমিটার সিরিয়াল, যার দুর্ভোগ গ্যাস পাম্পে। আমরা অনেক কষ্ট করতেছি। গত 2 মাসে কয়েক দফা নোটিশ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হলেও সাম্প্রতিক সময়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সরবরাহ বন্ধের অভিযোগ গ্রাহকদের। এর প্রভাব পড়েছে গণপরিবহনেও। শহরের বিভিন্ন স্ট্যান্ডে দেখা দিয়েছে গাড়ির সংকট। রাস্তাঘাটে সাধারণ জনগণ দুর্ভিক্ষ, আমরাও কষ্ট করতেছি। খানা দানা, লেনদেন, আসলে সবকিছু ধরা, কোনো ভাড়া নাই, ইনকাম নাই, ফ্যামিলি তুলতে পারে না, বহুত কষ্ট। এদিকে গ্যাস সংকটের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচলেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত শনিবার সন্ধ্যা থেকে আমরা এখানে সরবরাহ 14 থেকে 15 মিলিয়ন ঘনফুটের মতো পাচ্ছি। তো চাহিদা এবং সরবরাহের মধ্যে যে বড় একটা ব্যবধান, এটার কারণেই এই 3 জেলার বিভিন্ন স্থানে গ্যাসের চাপ স্বল্পতা বিরাজ করছে। তো আমরা আশাবাদী যে খুব শিগগিরই হয়তো এই সমস্যার সমাধান হবে এবং আমরা সব গ্রাহককে আগের মতো একই চাপে গ্যাস সরবরাহ করতে পারে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। গাজীপুরের রাজেন্দ্রপুরে ভাওয়াল শালবনের ভেতরে নির্মাণ করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র। পরিবেশবাদীদের অভিযোগ, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বন বিভাগের অনুমতি ছাড়াই এগিয়েছে প্রকল্পটি। জেলা প্রশাসন বলছে বিকল্প ডাম্পিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সিটি কর্পোরেশনের দাবি, আদালতের জটিলতা কেটে যাওয়ায় উদ্বোধনের প্রস্তুতি চলছে। বিস্তারিত চঞ্চল খানের রিপোর্টে। সবুজের সমুদ্র ভাওয়াল শালবন শুধু গাছপালা নয়, হাজারো প্রাণের নিরাপদ আশ্রয় এই বনভূমি। অথচ সেই বনাঞ্চলের বুকেই নির্মাণ করা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। স্থানীয়দের আশঙ্কা, বর্জ্যের দুর্গন্ধ, লিচেট এবং বাড়ি যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হতে পারে বনের জীববৈচিত্র্য ও পরিবেশ। ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে যে আসলে যে ময়লার ভাগার স্টেজ নির্মাণ করা হচ্ছে, সেটি নির্মাণ বন্ধ করে বিকল্প স্থানে বিজ্ঞান ভিত্তিক উপায়ে যাতে আসলে বাস্তবায়ন করা হয়, যেখানে বনের ক্ষতি হবে না, অন্যের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, জীববৈচিত্র্যের ক্ষতি হবে না। প্রকল্প বন্ধের দাবিতে পরিবেশ কর্মী ও সচেতন মহল প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি দিলেও থেমে নেই নির্মাণ কাজ। বন বিভাগের দাবি, যথাযথ সমন্বয় ছাড়াই কাজে এগিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশন। লিখিতভাবে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত ক্রস ফান্ডিংটা হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে, কিন্তু কোনো অবস্থাতে অদ্যাবধি বন্ধ হয় না। পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশগত ছাড়পত্র ছাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ আইনসম্মত নয়। এসটিএস বা এই ধরনের কোনো স্থাপনা নির্মাণ করতে হলে পরিবেশের ছাড়পত্র প্রয়োজন হয়। তো এ ধরনের কোনো ছাড়পত্র তারা প্রথমে তো গ্রহণ করেননি। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, আইনগত জটিলতা কেটে যাওয়ার পরই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞ লয়ারের যখন সেখানে উপস্থাপন করতে বোঝাইতে সক্ষম হয়েছে, কোর্ট সেই নিষেধাজ্ঞা উড্র করে আমাদেরকে কাজ করার অনুমতি দিয়েছেন। আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি। অক্সিজেনের ভান্ডারখ্যাত গাজীপুরের ভাওয়াল শালবনের ভেতর পরিবেশ এবং বন বিভাগের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই গাজীপুর সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলে। বাস্তুসংস্থান এবং বন বাঁচাতে পরিবেশ এবং স্থানীয়দের দাবি, দ্রুতই এই বর্জ্য স্থানান্তর কেন্দ্রটি অন্যত্র সরিয়ে বনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া। চঞ্চল খান, মাইটিভি, গাজীপুর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে গৃহবধূ তানিয়া আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। হত্যাকাণ্ডের 15 দিনের মধ্যে নিহতের স্বামী মোহাম্মদ সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পিবিআই। 11 আগস্ট ভোরে ফতুল্লা সাইনবোর্ড এলাকার একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, গত 25 জুলাই রাতে সংসারের অভাব অনটন নিয়ে তানিয়ার সঙ্গে সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহাগ গলা চেপে তানিয়াকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পরদিন সকালে মরদেহ ঘরে রেখে দরজায় তালা দিয়ে তানিয়ার খালার কাছে চাবি দিয়ে আত্মগোপনে চলে যান সোহাগ। পরে তানিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীয়তপুরের সখীপুর থানার কাচিকাটা ইউনিয়নের বোরকাটি গ্রামে প্রতিবেশী যুবকের আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। হামলার শিকার কাকলি বেগমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কাকলির স্বামী কবির মৃধা সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সখীপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদার জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে করেন ঘুষি লাত্তি গলা ভরা টিপদা ধরছে। তারপর মনে করেন আমি এই যেসব আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার গলায় একটা চেইন আছে, ওই চেইনটা ছিঁড়ে লেগেছে। এরপর আমি অজ্ঞান হওয়ার পরেও আমার মনে করেন আমার অনেক মারধর করছে, ঘুষি হয়েছে, লাইতে হয়েছে, গলা ভরা ফাড়া ধরছে। আমার বউরে কুপ্রস্তাব দেয়, রাজি না মানে আমার এই মারধর, এই যত অত্যাচার সব করে হয়। আমরা এই কাগজটা তদন্তের জন্য, এই বিষয়টি তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি প্রার্থনা করেছি ও অনুমতি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা। চট্টগ্রামে অগ্নি নির্বাপনী মহড়া ও অগ্নি নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড বেস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে কোস্টগার্ড বেস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের সমন্বয়ে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় চট্টগ্রাম আইওবিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ সময় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। কেরানীগঞ্জের নয়া বাজার ডিগ্রি কলেজ মাঠে রোটারি ক্লাব অব গুলশান এভিনিউ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। চরম আবহাওয়া ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খুলনায় সফলভাবে সম্পন্ন হলো বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরের বোয়ালমারীতে 2200 মানুষের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাতর ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 1 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় পথসভা ও হুইলচেয়ার বিতরণ করেছে জেলা লিগ্যাল এইড। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের অর্থায়নে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পথসভার আয়োজন করা হয়। এরপর আদালতে বিচার প্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিসহ 18 জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সহজের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, সাবেক নারী MP কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক 12 দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী সেমিনারের অর্ধশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ইমামের স্মরণ, সেমিনারের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক এই সভার আয়োজন করে আঞ্জুমানে মুহিবানে রাসূল সাল্লাম গাউসিয়া জিলানী কমিটি ও গাউসিয়া হাশেমি কমিটি বাংলাদেশ। সংগঠনের আহ্বায়ক শাহজাদা কাজী মোহাম্মদ বাহাউদ্দিন হাশেমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দরবারে হাশেমিয়া আলিয়া শরীফের কাজী মোহাম্মদ আবুল ফোরকান হাশেমি।